শেষবারের মতো নিজের ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে এসছে রিয়া। হ্যাঁ, শেষবার। এরপর আর কখনো এই দুটি চোখ তার প্রেয়সীকে দেখতে পারবে না। সে চলে যাবে বহুদূর। যতদূর গেলে প্রেয়সী নামক ছায়াটা আঁকড়ে ধরার ইচ্ছে হলেও ধরতে পারবে না। মায়াবী মুখখানা হাজার চেষ্টা করলেও দেখতে পারবে না। একটু ছুঁয়ে দিতে পারবে না। তত দূরে চলে যাবে। থাকবে না এই কলুষিত শহরে, যে শহরটা তাকে শুধু হারানোর ব্যথায় জর্জরিত করেছে। বারবার মনে করিয়ে দিয়েছে সে একা। সেই শহরে আর নয়। শহরটা ত্যাগ করে শান্তির খোঁজে বেরিয়ে পড়বে। কিন্তু আদৌ কি শান্তি মিলবে? তার জীবনে শান্তি বলে কিছু নেই তো। অশান্তির আধারে ডুবে থাকে তার জীবন। যতটুকু সুখ তার জীবনে ছিল আজ সেও চলে যাচ্ছে অন্যের ঘরে, অন্যের বউ হয়ে। এখন থেকে তার প্রেয়সী বাঁচবে অন্যের পরিচয়ে, অন্যের বাহুডোরে। ভাবতেই গড়গড়িয়ে চোখ থেকে পানি পড়তে লাগলো। এ ব্যথা যে সহ্য করার নয়। আগ্নেয়গিরির উত্তাপে যেমন শরীর পুরো দগ্ধ হয়, তেমনি হৃদয়টা জ্বলছে। নিজেকে কিছুটা সামলে সামনে তাকালো। লোকে লোকারণ্য, রঙিন সাজসজ্জায় ফুটে উঠেছে দোতলা বাড়িটি। গেটের উপরে নেম প্লেটে জলজল করছে তার প্রেয়সীর নাম। সাথে আরেকটা নামও যোগ হয়েছে, তাহিব। যে নামটা তার প্রেয়সী থেকে তাকে আলাদা করেছে। বড় গেটে পেরিয়ে রিয়াব ঢুকে পড়লো বিয়ে বাড়িতে। ঢুকতেই চোখে পড়লো তার ভালোবাসার মানুষ অনিন্দিতাকে। লাল বেনারসিতে কোনো অপশরীর থেকে কম লাগছে না তাকে। নামের মতোই রূপ। একবার দেখলে একজন পুরুষকে দ্বিতীয়বারের মতো চাইতে বাধ্য করবে। মায়াবী মুখটায় আজ হাসির রেশ মাত্র নেই। কালো মেঘে ঢেকে আছে মুখখানা। রিয়াবের বুকটা চিনচিন করে উঠল। সে যদি চাইতো তার প্রেয়সী এখন তার কাছে থাকতো। অনিন্দিতা সবাইকে লুকিয়ে তার কাছে গিয়েছিল সারা জীবনের জন্য। একসাথে ঘর বাঁধার কথাও বলেছিল, কিন্তু রিয়া বুকে পাথর চেপে অনিন্দিতাকে ফিরিয়ে দিয়েছে। একরাশ আশা নিয়ে অনিন্দিতা গিয়েছিল, কিন্তু আবার তাকে একরাশ উৎকণ্ঠা নিয়ে ফিরে আসতে হয়েছে। তবুও অনিন্দিতার মনে রিয়াবের প্রতি ঘৃণা জন্মেনি। কারণ সে জানে রিয়াব তাকে কতটা ভালোবাসে। বারবার কারণ জানতে চেয়েছে। রিয়াব মুখ খোলেনি। সবটা সময় নিচের দিকে চেয়েছিল। হয়তো প্রেয়সীর চোখে চোখ রাখার সাহস হয়নি। নিজেকে দুর্বল করতে চায়নি। অনিন্দিতা চাচাতো বোন ঈশা তাদের সম্পর্কে সবটা জানতো। অনেকবার লুকিয়ে দেখা করতেও সাহায্য করেছে। ঈশারও আজ মন খারাপ। সেও কারণ খুঁজছে, অনেক পায়নি। রিয়াবকে দেখে ঈশা ছুটে গিয়ে অনিন্দিতার কানে কানে বলল। ফট করেই সামনের দিকে তাকাতে অনিন্দিতার চোখ পানিতে টলমল করে উঠল। এই বুঝি গাল স্পর্শ করবে। অনিন্দিতার চোখ অনুসরণ করে রিয়াবকে এখানে দেখে রেগে গেল তাহিব। সে সবটাই জানে, তাই তো এত রাগ। আস্তে আস্তে উঠে দাঁড়ালো অনিন্দিতা। সামনে এগোবে তার আগেই খপ করে হাত ধরে ফেলল তাহিব। কোথাও যেতে দেবে না। কিছুটা ক্ষোভ নিয়ে তাকালো অনিন্দিতা। ছেড়ে দিল হাত। অনিন্দিতার ব্রাগ সম্পর্কে তাহিব ভালো করেই জানে, তাই আর কোনো রিস্ক নিতে চায় না। এলোমেলো পায়ে হেঁটে এসে রিয়াবের বরাবর দাঁড়ালো। দুজনের চোখেই বলে দিচ্ছে তাদের ভালোবাসা কিছু মানুষের নির্মমতায় ঢেকে গেছে। রিয়াবের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অনিন্দিতার হাত ধরে খাবারের সেন্টারের দিকে যেতে লাগলো। রিয়াব শুধু অনিন্দিতাকে দেখছে। আজ দেখেই যাবে। বিয়ে বাড়িতে ইতিমধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে। কেউ কেউ খারাপ মাইন্ডে রেখে আলোচনা করছে, কেউ কেউ ভাবছে বন্ধু বা ভাই। এক একজনের মনোভাব এক এক রকম। অনিন্দিতার বাড়ির লোক এক প্রকার ক্ষোভ নিয়ে পেছন পেছন আসলো। এসেই তাদের চোখ পড়লো রিয়াবকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে অনিন্দিতা। দুজনেরই চোখে পানি টলমল করছে। হয়তো লোকলজ্জার ভয়ে গড়াতে দিচ্ছে না। খাওয়া শেষ হতেই অনিন্দিতা রিয়াবকে উদ্দেশ্য করে বলল। জানো তো রিয়া, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পায় না। তোমার কাছে আমি যে শান্তি খুঁজে পাই, এখন বর্তমানে আমার বাবা মার কাছেও পাই না। কি ভেবেছিলে আমি জানবো না কিছু? এরা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল। আবার এরাই তোমার নামে আমার কানে খারাপ মন্তব্য ঢোকায়। সন্দেহ তো তখনই হয়েছিল যখন আমার ভাই তোমাকে নিয়ে যেচে কথা বলতে আসে। তারপরেই সবটা ক্লিয়ার হলো। এরা তো জন্ম দিয়েছে, বাবা মার ঋণ শোধ করা যায় না। এই প্রথম কোনো আবদার করলো, যদিও তুমি আমাকে ফিরিয়ে না দিলে আবদার পূরণ হতো না। এরা আমাকে সুখী দেখতে চায়নি, ভালো জীবন দিতে চেয়েছিল। হ্যাঁ, এরপর পারবে দামি বাড়িতে দামি খাটেতে ঘুমোবো, দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো, অথচ এত এত দামির মাঝে আমার মনটাই তোমার কাছে পড়ে থাকবে। যারা তোমাকে সস্তা ভেবে এমন করলো, সেই সস্তার কাছেই পড়ে থাকবে। অনিন্দিতা থামলো। এক পলক বাড়ির সবার দিকে তাকালো। সবাই মাথা নিচু করে তাকিয়ে আছে। রিয়াবের দিকে আরেকটু এগিয়ে গিয়ে গালে হাত রেখে বলল। আমি চাই আমার রিয়াব সব সময় ভালো থাকুক,
এখান থেকে অনেক দূরে চলে যাও রিয়াব। এসো না এই শহরে। এই শহরটা হারানোর যন্ত্রণা বারবার মনে করিয়ে দেবে। হৃদয়ে ক্ষত সৃষ্টি হবে, বারবার দগ্ধ হবে হৃদয়ে। বোনকে নিয়ে অনেক দূরে চলে যাও। আমার ছায়াও যেখানে পড়বে না। নতুন করে জীবন শুরু করো। আমি না বড্ড স্বার্থপর, তোমাকে অন্যের সাথে দেখতে পারবো না। কাউকে নিজের জীবনের সাথে জড়িও না রিয়াব। জড়ালেও এমন কাউকে জড়িয়েও যে আমার মতো ছেড়ে যাবে না। চলে যাও। এসো না আর এই শহরে। এই শহর, এই শহরের মানুষ বড্ড খারাপ, খুব খারাপ। কাছের মানুষগুলোর রূপ আরো খারাপ। বলতে বলতেই স্টেজের দিকে যেতে লাগলো অনিন্দিতা। রিয়া উঠে দাঁড়ালো। তাকে দেখলে অনিন্দিতা আর নিজেকে সামলাতে পারবে না, আর নিজেও সে পাচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে তার। দৌড়ে ছুটল রিয়া। সবাইকে অবাক করে দিয়ে অনিন্দিতা হাসতে লাগলো। হাসিতে কোনো উচ্ছ্বাস নেই, আছে হারানোর ব্যথা। বাড়ির লোক পরিস্থিতি সামাল দিতে কাজীকে নিয়ে গেল স্টেজে। অনিন্দিতাকে কবুল বলতে বলে এক পলক বাড়ির লোকদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে কবুল বলে উঠল। তাহিব চমকে উঠল। সে জানতো কবুলে ভালোবাসা না থাকলেও বিষাদ থাকবে, কিন্তু এই কবুলে যে ক্ষোভ থাকবে সে ভাবতে পারেনি। তাহলে কি সে ভুল করলো? নিজের ভালোবাসা পেতে নিজের জীবনটাকে হাওয়ায় ভাসিয়ে দিল। বিদায় পর্বে করের চোখে এক ফোঁটা পানিও ছিল না। তাকে হাতে ধরে বিদায় দিতে হয়নি। কবুল বলার পরই গটগট পায়ে হেঁটে গাড়িতে চড়ে বসছে। যে পরিবার তো সুখের চেয়ে ভালো থাকাটা বেশি দেখেছে, সেই পরিবার আর যাই হোক তার ভালোবাসার যোগ্য না। তাহিব খানিকটা ভবে ঘুরেছিল। মনে হচ্ছিল সে নিজের মধ্যেই নেই, তাকে অন্য কেউ পরিচালনা করছে। অনিন্দিতার বাবা মা মেয়েকে ধরে একটু কান্না করার সুযোগ পেল না। তখন বুঝলো কত বড় ভুল করেছে মেয়ের সাথে। তারা তো মেয়েকেই হারিয়ে ফেলল। গাড়িগুলো শাঁ শাঁ করে ছুটতে লাগলো। গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো রিয়াব। এতক্ষণ প্রেয়সীকে আরেক নজর দেখার আশায় চলে যেতে চেয়েও থেকে গিয়েছে। চোখে পানি, মুখে হাসি নিয়ে অনিন্দিতার বাবার দিকে তাকালো। যা দেখে অনিন্দিতার বাবা মাথা নিচু করে ভেতরে চলে গেল। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। অনিন্দিতার বাবাকে এক প্রকার পালিয়ে যেতে দেখে রিয়াব তার ছেলের হাসি হাসলো। এখন এমন করে কি লাভ, হ্যাঁ? সেই তো দুটো দেহের এক আত্মাকে ভেঙে চুরে ক্ষণ ক্ষণ করে দিয়েছে। আর দাঁড়িয়ে না দেখে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলো রিয়াব। বোনটা না খেয়ে অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে মনে হলো চোখ তার আবারও নিজের কথা শুনছে না। পানির ধারাটা প্রবাহিত হয়ে যাচ্ছে। এত জ্বালা কেন করছে বুকে, হ্যাঁ? একটা মেয়েই তো চলে গেছে জীবন থেকে। আরো অনেক মেয়ে আছে দেশে। মন বলছে না, ওই মেয়েটা যে বেঁচে থাকার অক্সিজেন ছিল, ওই মেয়েটা যে অসময়ে পাশে ছিল, ওই মেয়ের মতো আর কোনো মেয়ে হৃদয়ে জায়গা নিতে পারবে না। এসব মনে করতে রিয়াবের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। শক্ত করে চিৎকার করে বলে উঠল সে। আমাকে যে ভালো থাকতে দিল না, আমার প্রিয়সীর মুখের হাসি যারা কেড়ে নিল, আমার কাছের মানুষদের যারা হেনস্থা করলো, দুটো প্রাণকে যারা নির্জীব করে দিল, তাদের ভালো থাকতে দিব না। তাদের জীবন থেকেও সুখ নামক পাখিটা কেড়ে নিব। প্রতিনিয়ত দগ্ধ করব তাদের হৃদয়। শেষ পর্যন্ত আফসোস করবে। একটু ভালোভাবে বাঁচার তাগিদে এদিক ওদিক ছুটে বেড়াবে, কিন্তু না পারবে ভালোভাবে বাঁচতে, না পারবে ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে। শেষ করে দিব তাদের জীবনের সুখ। হা হা হা। এই মুহূর্তে রিয়াবকে উন্মাদ লাগছে। উন্মাদের মতো বিড়বিড় করে যাচ্ছে। ভালোবাসা হারানোর ব্যথা সহ্য করা এত সহজ? হঠাৎ করে রাগ করে একরাশ অসহায়ত্ব ভর করলো রিয়াবের চোখে। হাঁটু গেড়ে বসে হাউ মাউ করে কেঁদে দিল সে। আর সহ্য করতে পারছে না, কিন্তু তাকে তো সহ্য করতে হবে। অন্যের জীবন অধিষ্ঠ করতে তাকে সহ্য করতে হবে। এসব ভেবে নিজেকে স্বাভাবিক করে পরবর্তী ভাবনায় নিমজ্জিত হলো। কিভাবে কি করবে, কোথায় যাবে, ভাবতে ভাবতে নিজের বাড়িতে চলে আসলো সে। বাইরের কলপার থেকে ভালো করে মুখটা ধুয়ে নিল। বোনকে কিছু বুঝতে দেওয়া যাবে না, অহেতুক কান্নাকাটি করবে। দরকার কি এতিম বোনটাকে কষ্ট দিয়ে? মুখে মিথ্যে হাসি টেনে ডেকে উঠল। রিহা, বোন আমার, ঘুমিয়ে পড়েছিস? ঘরের ভেতর থেকে ভাইয়ের গলার আওয়াজ শুনেই রিহা দৌড়ে এসে দরজা খুলে দিল। ভাইয়ের মুখের দিকে তাকাতে হাসি মুখটায় আদার নেমে আসলো। কিছু বলবে তার আগেই রিয়া বলে উঠল। রিয়া, সব কিছু গুছিয়ে নে। আমরা সকালের বাস ধরে ঢাকা যাব। চাকরির ইন্টারভিউ আছে অনেকগুলো। আমি এখন একটু ঘুমাবো। সকালে কথা হবে, তুই খেয়ে ঘুমিয়ে পড়। রিহাকে কিছু বলার সুযোগ না দিয়েই রিহা হরণ করে নিজের ঘরে ঢুকে দরজা অফ করে দিল। রিহা মন খারাপ নিয়েই সবকিছু গুছাতে লাগলো। আজ আর খেতে ইচ্ছে করছে না। ভাই হয়তো প্রেয়সীকে হারানোর ব্যথায় ভুলেই গেছে তার বোন তাকে ছাড়া খেতে পারে না। ভাবতেই রিহার চোখ ছলছল করে উঠল। অনিন্দিতাকে কত ভাবিব ভাবিব বলে ডেকেছে। অনিন্দিতার কাছে রিহা একটি ফুল ছিল, বাচ্চাদের মতো আদর করত। সত্যিকারের ভালোবাসাগুলো এমন হারিয়ে যায়। রিহা মনে মনে পণ করে নিল, আর যাই হোক জীবনে কাউকে ভালোবাসবে না। ভাইয়ের মতো কষ্ট সে পেতে চায় না। তার যে ভাই ছাড়ার কেউ নেই।
ফুলে সজ্জিত ঘর ছেড়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে অন্ধকার ব্যালকনিতে। আজকের আকাশটাও যেন তার কষ্টটা বুঝতে সক্ষম হয়েছে। চাঁদিন আকাশে তারাগুলো দেখা যাচ্ছে না। নিকোষ কালো অন্ধকার রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে দুঃখকে ভাসিয়ে দিচ্ছে এক নারী, যে কিছুক্ষণ আগেই তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছে। অনিচ্ছায় বরণ করে নিয়েছে অন্যজনকে। নিজের ভাগ্যের উপর উপহাস করছে সে। হ্যাঁ, সে মেয়েটি আর কেউ নয়, অনিন্দিতা। বউ আসতেই সবাই আলাপচারিতা সেরে সাজিয়ে গুছিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছে। অনেক ভালো মন্দ কথাও শিখিয়ে দিয়েছে। স্বামীকে ভীষণ ভালোবাসতে হয়। আজকে রাতে স্বামী যা যা করতে চায় তাই যেন করতে দেয়, একটা কথাও যেন অমান্য না করে। অনেক ভাবিরও তো এও শিখিয়ে দিয়েছে, আজকে রাতে স্বামীকে খুশি করতে পারলে নাকি স্বামী বউয়ের নেউটু হয়ে যাবে। এসব শুনে অনিন্দিতার এদের চিন্তাধারার প্রতি দারুণ ইন্টারেস্টিং ব্যাপার অনুভব করে। শরীর দিয়ে যদি ভালোবাসা হতো তাহলে রিয়াবের সাথে তার কী ছিল, ভাবে অনিন্দিতা। রিয়াবের কথা ভাবতেই বসলেই অনিন্দিতা দারুণ সুখের রাজ্যে ভাসতে থাকে। এ যেন স্বরচিত কোনো রাজ্য, যেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। রিয়াবকে নিয়ে কল্পনায় মশগুল থাকা অনিন্দিতা জানতেই পারেনি তার পাশে দাঁড়িয়ে তাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাহিব এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিন্দিতার দিকে। তার চোখে কিছুটা হতাশা ফুটে উঠেছে, কিন্তু অনিন্দিতা তো নিজের কল্পনায় ব্যস্ত। চোখের স্বপ্ন, ঠোঁটের হাসিটাই বুঝিয়ে দিচ্ছে তার পাশে দাঁড়িয়ে থাকা অপূর্বা মানবীটি অন্য কোনো মানবকে নিয়ে কল্পনায় সংসার সাজাচ্ছে, যেখানে তাহিব নামক মানবটির কোনো জায়গা নেই। তাহিব আর দাঁড়ালো না, অনিন্দিতাকে একলা ছেড়ে ঘরে এসে শুয়ে পড়ল। একটু ঘুমানো দরকার, মাথাটা কেমন যন্ত্রণা করছে। মাথার যন্ত্রণা থেকে বুকের যন্ত্রণাটা প্রখর। আচ্ছা, আজকে কি ঘুম হবে, নাকি সমীকরণ মেলাতে মেলাতে রাতটা পার হয়ে যাবে? একটা ঘরে দুজন মানুষ, দুজন দু রকমের চিন্তায় বিপর। একজন হারানোর ব্যথা থেকে উপশম পেতে সুখের কল্পনায় ব্যস্ত, আর একজন ভবিষ্যতের গতি মেলাতে ব্যস্ত। আহা, জীবন কত বিচিত্রময়। সকাল 7টা বাজে। মলিন মুখে বাস কাউন্টারের সামনে বসে আছে রিয়াব, রিহা। আজ তারা টাঙ্গাইল ছেড়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছে। যদিও ঢাকা রিয়াবের কাছেও অপরিচিত নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভালো মার্কস পেয়ে অনার্স কমপ্লিট করেছে। বহু কষ্টে পড়াশোনাটা শেষ করতে পেরেছে রিয়াব। জীবনের সংগ্রাম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বাঁচতে হলে এক প্রকার যুদ্ধ করেই বাঁচতে হবে, হয় নিজের সাথে না হয় অন্যের সাথে। এক বন্ধুর সাথে যোগাযোগ করে একটা বাসা ভাড়া নিয়েছে রিয়াব। মায়ের রেখে যাওয়া বেশ কয়েকটা টাকা ছিল, যা এখন কাজে লাগছে। বাস এসে পড়েছে, দুজনে উঠে বসলো। নরম সিটটায় বসে একবার জানালা দিয়ে মুখ বের করে নিজের গ্রামের শেষ সীমানাটা দেখে নিল। আর এই গ্রামে পা দেবে না। এই শহরটা তাকে শুধু কষ্টই দিয়েছে, নতুনভাবে বাঁচা তাগিদে যাচ্ছে। বাঁচতে হলে এবার বোনের জন্য বাঁচবে সে। বোনকে ভালো পাত্রস্থ করতে পারলেই সে হাত ছেড়ে বাঁচে। দুনিয়াটা যে ভালো নয়, নিজের স্বার্থে আঘাত লাগলে মানুষ নিকৃষ্ট হতেও পিছপা হয় না। স্বার্থে সবাই বাঁচে, কিন্তু সে কখনো স্বার্থপর হবে না। যতদিন বেঁচে থাকবে নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। ওপরওয়ালা খুশি হলে যে তার বোনটাও সুখে থাকবে। নিজের চিন্তা কে করে। শেষরাতের দিকে চোখটা লেগে এসেছিল তাহিবের। সকাল 7টায় উঠতে হবে তাকে, জরুরি একটা মিটিং আছে। অ্যালার্মের শব্দে ধরপড় করে উঠে মাথাটা চেপে ধরলো। ইস, কেমন ব্যথা করছে। পাশে অনিন্দিতাকে না দেখে তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে চমকে দুপা পিছিয়ে গেল সে। অনিন্দিতা এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। সারাটা রাত এভাবেই ছিল ভাবতেই তাহিবের নিজেকে দোষ দিতে লাগলো। সে কেন ডেকে নিয়ে গেল না? সে তো জানে মেয়েটির মনের অবস্থা। কোনো কিছু না ভেবে তাহিব অনিন্দিতার হাত ধরে রুমে নিয়ে আসলো। অনিন্দিতার কোনো রেসপন্স নেই। ওকে যেভাবে নেওয়া হচ্ছে সেভাবেই চলছে। ঘরে এসে হাতে কাপড়ের ব্যাগ ধরিয়ে দিয়ে তাহিব বসে পড়লো বিছানায়। সে ভাবতে পারছে না একটা মানুষ মন থেকে কতটা ভেঙে পড়লে সারাটা রাত ওইভাবে দাঁড়িয়ে কাটাতে পারে। অনিন্দিতা নিজের জন্য কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। তাহিবের একটু মনক্ষুণ্ণ হলো। একটু কি কথা বলা যেত না? একটু ফ্রেশ হয়ে আসতেই তাহিবের চোখ গেল অনিন্দিতার স্নিগ্ধ মুখের দিকে। কি মায়া এ মুখে, যা তাকে বারবার কাছে টানে। এক অজানা আকর্ষণ কাজ করছে তাহিবের মনে। কেমন পাগল পাগল লাগছে। ঘরের মধ্যে থেকে এগিয়ে গেল অনিন্দিতার দিকে। এত কাছে তাহিবকে দেখে অনিন্দিতা দৃঢ় চোখে এক পলক তাকালো। কি ছিল সেই চোখে? তাহিব সরে আসলো। আর এগুলো সাহস হলো না তার। অনিন্দিতা কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে আসলো। অনিন্দিতা যেতেই তাহিব ধপ করে বসে পড়ে মাথাটা চেপে ধরলো। বাকিটা দিন তার জন্য কি দুর্বিষহ হবে সে ভালোই বুঝতে পারছে। তারই বা কি করণীয়? অনিন্দিতা ঘর থেকে বের হয়ে এই শুনতে পেল হাসি ঠাট্টার আওয়াজ। সেদিকে এগিয়ে গেল। কালকের মেয়েগুলো আড্ডা দিচ্ছে নিজেদের মতো করে। অনিন্দিতাকে দেখেই তারা মিটিমিটি হাসতে লাগলো। অনিন্দিতা পাত্তা না দিয়ে রান্নাঘরে চলে গেল। এতে মেয়েগুলো ভেবে নিল অনিন্দিতা লজ্জা পেয়েছে, তাই সবগুলো হো হো করে হাসতে লাগলো। এটাই তো মজা। অনিন্দিতা রান্নাঘরে যেতেই তার শাশুড়ি বলে উঠল, নতুন বউ এখানে কি কিসের কাজ? আজকে রিসেপশন আছে, বাবার বাড়ি যেতে হবে তোমার।
এরপর এসে সংসারের হাল ধরলেও চলবে। এই দুটো দিন আমি সামলে নিতে পারবো। এতদিন আমি সামলেছি। আমার ছেলেকে সামলানোর দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হবে। সংসারের দিকটা আমিই দেখব। যাও, ছেলের কাছে যাও। অনিন্দিতা মাথা নেড়ে সায় জ্বালিয়ে বের হয়ে আসলো। ঘরে না গিয়ে মেয়েগুলো পাশে বসলো। আজ আবার ওই বাড়িতে যেতে হবে ভাবতে অনিন্দিতার কপালের রগ ফুলে উঠল। নাও করতে পারবে না। এমন সময় বৃদ্ধ একজন মহিলা অনিন্দিতার সামনে এসে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। অনিন্দিতা খানিকটা ভরকে গেল। এভাবে দেখছে কেন তাকে? কে এই বৃদ্ধা? কি হয় তার? কিছু কি বলবে? কিন্তু কি বলবে? এসব ভেবেই 5 মিনিট কাটিয়ে দিল অনিন্দিতা। হঠাৎ করে হেসে উঠল আপন মনে। সে এত ভাবছে! প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলা মেয়েটি এখন একটুখানি বিষয়ে এত ভাবছে। তার এই পরিবর্তন কেন? রিয়াবের জন্য? সে তো ছায়ার মতো আগলে রাখতো অনিন্দিতাকে। রিয়াবের কথা মনে পড়তে অনিন্দিতার মুখ মলিন হয়ে এলো। কি করছে কে জানে? ঠিক আছে তো তার প্রাণটা? কতই না কষ্ট দিল সে রিয়াবকে। এসব ভাবতে এতই বিপদ ছিল যে বৃদ্ধাটা কখন চলে গেছে টেরই পায়নি। অনিন্দিতা আবার হাসলো। বর্তমানে তার অকারণেই হাসি পাচ্ছে। হাসিটা কেমন অনিন্দিতা জানা নেই। রিসেপশন প্রায় শেষের দিকে। অনিন্দিতার বাড়ির সবাই অনেক আগেই চলে এসছে। একমাত্র ঈশার সাথেই কথা বলেছে অনিন্দিতা। আর কারোর সাথেই কথা বলেনি। অভিমানটা তীব্র, সাথে রাগ। অনিন্দিতার বাবা মা মুখ মলিন করে মেয়ের দিকে তাকিয়েছিল পুরো সময়টাই। একদিনই মেয়েটা কেমন হয়ে গেছে, মূর্তির মতো থাকে, প্রয়োজনেও নড়ে না। দীর্ঘশ্বাস ফেলে তাহিবের বাবার সাথে কথা বলতে শুরু করলো। মেয়ে জামাইকে নিয়ে রওনা হবে এবার। ভালোই পথ, যেতে যেতে অনেকটা রাত হবে। রওনা হওয়ার আগে অনিন্দিতার মা হাসি মুখে এগিয়ে গেল অনিন্দিতার দিকে, যা দেখে অনিন্দিতার ভ্রু কুঁচকে এলো। বর্তমানে অনিন্দিতার কাউকেই সহ্য হচ্ছে না। নিজের উপরেই বিরক্ত হচ্ছে সে। অন্যদিকে তাহিব অনিন্দিতার পাশে বসে অপলক দেখছে তাকে। অপরূপা এই নারীটি তার বউ। ভাবতেই মনের মধ্যে একরাশ ভালো লাগা কাজ করে। আবার যখন মনে হয় নারীটি নিজের মনে অন্য কাউকে বসিয়েছে, তখন নিজেকে সবচেয়ে ব্যর্থ মনে হয়। কেন সে আগে এলো অনিন্দিতার জীবনে? অনিন্দিতার মা এসে মেয়ের পাশে দাঁড়ালো। অনিন্দিতা নড়ল না, একটুও তাকালো না। এতে অনিন্দিতার মার খুব খারাপ লাগলো। মেয়ের উপেক্ষা কিভাবে সহ্য করবে সে? তারা কি বেশি অন্যায় করে ফেলেছে? বেশি কষ্ট দিয়ে ফেলেছে? আবার ভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সংসার করতে শিখবে, মানিয়ে নিতে শিখবে। আবার আগের মতোই হয়ে যাবে। তাদের এখন কী বা করার আছে? এই আশায় বুকে ধারণ করা ছাড়া আর কিচ্ছু করার নেই তাদের। অন্যায় তো করেই ফেলেছে। গুড, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হাই। এবার আপনি আসতে পারেন। ফলাফল খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। এমন কথায় রিয়াব অবাক হলো। ইন্টারভিউ রুমে বসে আছে। 2 দিন হলো ঢাকায় এসছে। ভাড়া বাসায় উঠে গোছাতে একদিন সময় লেগে গেছে। এই তো কালকে একটা ইন্টারভিউ দিয়ে এসছে, কিন্তু মনে হয় না চাকরিটা হবে। সবার আগে তাদের কথা হলো টাকা আছে, না থাকলে আসতে পারেন। রিয়াব চলে এসেছিল, কারণ রিয়াবের কাছে কর্তৃপক্ষের ডিমান্ড মেটানোর এত টাকা নেই। হাইরে দুনিয়া, নিজের যোগ্যতা থাকতেও টাকার জন্য চাকরি হয় না। এমন দুনিয়াকে রিয়াব ধিক্কার জানায়। আপনাদের কোনো ডিমান্ড নেই? রিয়াবের এমন কথায় ওনারা রাগ না করে হালকা হাসলো। রিয়াব আবারও অবাক হলো। জি না, আমাদের কোনো ডিমান্ড নেই। আমরা যোগ্যতা দেখে এমপ্লয় নিই, টাকা দেখে না। রিয়াব আর কিচ্ছু বলো না, মুচকি হেসে বিদায় নিয়ে চলে আসলো। মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। অফিস থেকে বের হয়ে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে চলে আসলো। লোকাল বাসে চেপে বসে ভাবতে লাগলো চাকরি না হওয়া পর্যন্ত এভাবেই চলতে হবে। বোনকে কখনো সে কষ্ট পেতে দেবে না। জাহাঙ্গীরনগর ভার্সিটিটা পার করতে গিয়ে রিয়াবের মনের মধ্যে ধাক্কা খেলো সেই দিনটার কথা। সেদিন ছিল ভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা। রিয়াবরা সবে চতুর্থ বর্ষে উঠেছে। কয়েকদিন আগে নবীনবরণ হয়ে গেছে। বিতর্ক প্রতিযোগিতাটা হবে অন্য ভার্সিটির সাথে। সিনিয়রদের মধ্যে দুজন, রিয়াব আর রিয়াবের বন্ধু আসান। তৃতীয় বর্ষ থেকে একজন আর প্রথম বর্ষ থেকে একজন। সবাই চলে আসলেও প্রথম বর্ষের প্রতিযোগী আসছে না। সবাই টেনশনে পড়ে গেছে। হঠাৎ সবাইকে চিন্তার হাত থেকে বাঁচাতেই একজন মেয়ে বলে উঠল। আপনারা চাইলে আমি অংশ নিতে পারি। পাশ থেকে একজন মেয়ে ঠেস দিয়ে বলে উঠল। এটা কি তুমি দৌড়ের প্রতিযোগিতা ভেবেছো যে না পারলেও অংশ নিতে সমস্যা নেই? এটি বিতর্ক, এখানে পারতে হবে। মেয়েটি আর কাউকে কিছু না বলে আসনে বসে পড়লো। প্রিন্সিপাল মাথায় হাত দিয়ে বসলো। কি হবে এখন? এত কিছুর মাঝে একজন এখনো শক্ট হয়ে দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, রিয়াব। দীর্ঘদিনের সেই পরিচিত মেয়েটি আজ এতদিন পর তার সামনে। কি করে? এই তো রিয়াবের মনে আছে, মেয়েটি যখন স্কুলে যেত, রিয়াব তখন এইচএসসি পরীক্ষার্থী। রাস্তায় দেখা হলে মেয়েটির ভুবন ভুলনো হাসিতে রিয়াবের বুক ধুকপুক ধুকপুক করতো। মনের ভেতর অপার্থিব এক আনন্দ খেলা করত। ভাসিয়ে নিয়ে যেত অচেনা এক রাজ্যে। যে রাজ্যের রাজা রিয়াব আর রানী হলো সেই মেয়েটি। কিন্তু সে রাজ্যটা একটু পরেই ধোঁয়াশা হয়ে যেত যখন মেয়েটি তাকে
ক্রস করে চলে যেত। হালকা খারাপ লাগা যুক্ত হতো। আবার কালকে দেখা হবে ভেবেই নিমিষেই খারাপ লাগাটা কেটে যেত। মনে মনে মেয়েটির নাম আওড়াতো, অনিন্দিতা। অনিন্দিতা, এ যেন ভালো খারাপ অনুভূতির সংমিশ্রণ। এতদিন পর মেয়েটিকে নিজের ভার্সিটিতে দেখে রিহাব যেন হাতে চাঁদ পেয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজের অবস্থান মনে করে নিজেকে সংযত করে নিল। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবার তাকে যেতে হবে। পক্ষে দলের বিরুদ্ধে শক্ত যুক্তি তুলে দিয়ে ধরে রিয়াব অনিন্দিতা বিজয়ীর শিরোপাটা অর্জন করে নিল। সবাই অবাক হয়ে অনিন্দিতার পারফরমেন্স দেখছে। প্র্যাকটিস ছাড়া এত সুন্দর বিতর্ক সম্ভব নয়। অনিন্দিতা বাইরে এসে ঠেস মারা মেয়েটিকে বলল, আপনি হয়তো আমাকে ভালো করে খেয়াল করেননি। কলেজ থেকে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতর্কিত আতিয়া অনিন্দিতা। ভালো কিছুতে উৎসাহ দিতে না পারলে এমন কিছু বলবেন না, আশাহত হয়ে পড়ে। অনিন্দিতা মেয়েটির কাছ থেকে চলে আসলো। প্রিন্সিপাল এসে ধন্যবাদ সহ কিছু উপহার তুলে দিল অনিন্দিতার হাতে। প্রথমে একটু ইতস্তত করলেও না নিলে বেয়াদবিভাবে ভেবে নিয়ে নিল উপহার। সেদিন আর ক্লাস হলো না। বাড়ি ফেরার জন্য যখনই অনিন্দিতা রিক্সা চেপে বসবে, হুড়মুড় করে আরেকজন রিক্সাটাই অনিন্দিতার পাশে বসে পড়ল। প্রথমে একটু ভয় পেলেও পরে পরিচিত সেই মুখ দেখে অনিন্দিতা মুচকি হাসলো। ঝটকা খেল রিয়াব। ভেবেছিল অনিন্দিতা অপমান করবে তাকে, কিন্তু হলো উল্টোটা। রিয়াবকে ভালোভাবে বসার জায়গা দিয়ে রিক্সাওয়ালা মামাকে যেতে বলল। রিয়াব যেন ঘোরের মধ্যে আছে, তাই দেখে অনিন্দিতা শব্দ করে হেসে দিয়ে বলল, মিস্টার রিয়াব, মুখটা বন্ধ করেন, এত অবাক হওয়ার কিছু নেই। রিয়াব থতমত খেয়ে মুখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর অনিন্দিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তুমি আপনি এখানে ঢাকা ভার্সিটিতে চান্স পেও? তুমি করেই বলো। আমি আপনি করতে পারবো না। একজনের জন্য ঢাকা ভার্সিটি ছেড়ে এই ভার্সিটিটা সিলেক্ট করলাম। রিয়াব আরেকটু ঝটকা খেল। কার জন্য? তবে অনিন্দিতার বয়ফ্রেন্ড আছে, তার জন্যই এখানে। মনটা খারাপ হয়ে গেল রিয়াবের। সেই খিলখিল হাসির আওয়াজ যে রিয়াব এখনো ভুলতে পারেনি। অনিন্দিতার মায়াময়ী রূপটা মনে হলেই রিয়াবের হার্টবিট বন্ধ হয়ে যায়। নিষিদ্ধ সব ইচ্ছে মনের মধ্যে জেগে বসে, যা কোনোদিনও সম্ভব না। না, এইসব রিয়াব অনিন্দিতাকে বলতে পারবে না, এসব কখনো সত্য হবে। দুজনের মধ্যে বিস্তর ব্যবধান। যদিও ভালোবাসা দড়ি গরিব জাত দেখে হয় না, কিন্তু সমাজ সমাজ যে মানবে না। বারবার মনে করিয়ে দিবে রিয়াবের অবস্থা নিচুতে। আর ভাবতে পারছে না, এতদিন মনের মধ্যে একজনকে রেখে জীবন পার করেছিল, কিন্তু এখন মনে হয় না সম্ভব হবে। তার মায়াময়ী যে তার সামনে, কিভাবে তার অনুভূতি থেকে পালিয়ে বেড়াবে। রিয়াবের জল্পনা কল্পনার মধ্যেই অনিন্দিতা রিয়াবের হাত শক্ত করে ধরে বলল, জানো রিয়াব, আমি সেই আগের রিয়াবকে এখনো ভুলতে পারিনি। সাইকেল করে যাওয়া, হঠাৎ করেই আমাকে দেখে হুড়মুড় করে নেমে পড়া, আমি যখন হাসতাম তখন নিবিড় চোখে দেখা, খুব মিস করি দিনগুলো। ভুলতে দিত না আমাকে। তোমার অনুপস্থিতিতে তোমাকে মনের মধ্যে বাঁচিয়ে রেখেছি। বিষাদ লাগতো সব। তোমার আশেপাশে থাকার জন্য পড়াশুনো শুরু করলাম, জানোই তো। আগে খুব ফাঁকি দিতাম। ঢাকা ভার্সিটিতে চান্স পেলাম, বাড়িতে জানাইনি। অপেক্ষা ইউনিভার্সিটির, অবশেষে চান্স পেলাম। সেদিন মনে হয়েছিল আমি হাতে চাঁদ পেয়ে গেছি। সেদিন থেকে অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য। মনের মধ্যে এত পরিমাণ হালকা লাগছে কি বলবো। যাই হোক, সেই ছোট্ট মেয়ের মনে আগেই জায়গা করে নিয়েছো। এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়েছি। আবেগ মোহ ভেবে আমার ভালোবাসাকে অপমান করো না। অনিন্দিতার বাসা আসতেই ভাড়া বিটিয়ে অনিন্দিতা নেমে গেল। মনের মধ্যে কেমন ভয় ভয় করছে, রিয়াবকে হারিয়ে ফেলবে না তো। অন্যদিকে রিয়াব এখনো জমে বসে আছে, অন্য কিছু তার মাথায় ঢুকছে না। শুধু অনিন্দিতার বলা কথাগুলো খুঁজছে। আজকে এত বড় একটা প্রাপ্তি পাবে সে ভাবতেও পারেনি। হঠাৎই মনটা খুশিতে ভরে উঠলো। মেসে ঢোকার আগে প্রকৃতিটা উপভোগ করার জন্য পার্ক সাইড থেকে ঘুরে আসলো। ফুরফুরে লাগছে আজ। মনে হচ্ছে নতুন নতুন প্রেমে পড়েছে সে। সেই কৈশোর বয়সে প্রেমিকের মতো লাগছে তাকে। এই গাইতে ইচ্ছে করছে, এই নাচতে ইচ্ছে করছে, এই অনিন্দিতাকে হাজারটা কল্পনায় সাজাতে ইচ্ছে করছে। আর মনে রিয়াবের মুখ থেকে বেরিয়ে আসলো, প্রিয়, তুমি আসলে হঠাৎ করে রাঙিয়ে দিলে ভুবনটা। তোমার মায়া জাদুতে তুমি এসেছো আমার ভুবনে একটুখানি সুখ নিয়ে। রিয়াবের নিজেকে পাগল পাগল লাগছে। ম্যাচিওর থেকে ইম্যাচিওর লাগছে, কবি কবি ভাব এসে গেছে। হঠাৎই রিয়াব শব্দ করে হেসে দিল। এত আনন্দ লাগছে কেন আজ, হ্যাঁ? নিজেকে ঠিকঠাক করে মেসেতে ঢুকে পড়লো রিয়াব। কন্ডাক্টরের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো রিয়াব। এতক্ষণ সে অতীত নিয়ে ভাবছিল, কতই না ভালো লাগছিল দিনগুলো। দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো বুক চিরে। পাশে দাঁড়িয়ে থাকা কন্ডাক্টরের মুখটাও আধারে ঢেকে গেল। রিয়াব বুঝলো না ব্যাপারটা। ভাবলো হয়তো সেও
এই দীর্ঘশ্বাসের সাথে সুপরিচিত। হয়তো দিন শেষে তার বুক হাহাকারে ঢেকে যায়। সবাই যে ভালোবাসার কাঙ্গাল, কেউ পায় কেউ হারায়, আবার কেউ ধরে রাখতে পারে না দুনিয়ার নিয়ম। বাস থেকে নেমে আস্তে আস্তে হাঁটা ধরল রিয়াব। আর 5 মিনিটের রাস্তা। হাঁটতে ভালো লাগছে। বিকেল হয়ে গেছে। একটু পর জ্বলে থাকা সূর্যের রক্তিম হয়ে মিলে যাবে বিশাল আকাশের বুকে। রিয়াব ভাবে, সূর্যেরও তো মাথা গোঁজার ঠাঁই আছে। আকাশের বুকে যেমন কেমন জলজল করে, আবার একসময় আকাশের বুকেই মিলিয়ে যায়। সেও তো কোনো একসময় কারো মনে সূর্যের মতো জলজল করত, আবার অনায়াসে প্রেয়সীর কোলে মিলিয়ে যেতে পারত। সবটাই অতীত হয়ে গেছে, যার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নেই। কলিং বেল বাজানোর আগে মুখে হাসি টেনে নিল। বোনকে বুঝতে দেওয়া যাবে না। হাসি মুখে দরজা খুলে দিল রিহা। বিনিময়ে রিহাব ও হাসি ফিরিয়ে দিয়ে ঘরে ঢুকে পড়ল। টুকটাক কথা বলে ফ্রেশ হতে লাগলো। সব দিকে একটু বের হবে, রাতের পরিবেশে দুঃখটা মিলিয়ে দেবে। রিয়াব হাতে একটি চিরকুট নিয়ে বসে আছে। মাথায় কিছুই খেলছে না তার। সবকিছুই ধোঁয়াশা লাগছে। সত্যটা সামনে দেখেও তার কাছে মিথ্যে মনে হচ্ছে। কেন এমনটা করবে সে? তার কি প্রয়োজন, কি স্বার্থ লুকিয়ে আছে? এসব ভেবে চিরকুটটা আবার খুললো। সেখানে সুন্দর হাতের লেখায় লেখা, সত্য খুঁজছো? সত্য তো তোমার সামনে। ভাবছো সামনে কোথায়? একটু ভালোভাবে ভেবে দেখো। হয়তো তোমার কাছের মানুষই তোমার কষ্টের কারণ। আচ্ছা যাও, আর একটু সহজ করে দেই। তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? খোঁজ নিয়েছো? হঠাৎ করে হারিয়ে গেল কেন? আশা করছি আর খোলাসা করতে হবে না, যা বোঝার বোঝা যাবে। কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। মেলাতে লাগলো অঙ্কগুলো। মিলতে গিয়েও মিলছে না। কোথাও একটা গরমিল তো আছেই, সেটাই খুঁজে বের করতে হবে। চারপাশটা ভালো করে দেখতে বের হয়েছিল সে। পরিবেশটা থাকার উপযোগী কিনা, কোনো খারাপ দিক আছে কিনা সবই দেখতে গিয়েছিল। বোনকে সে সর্বোচ্চ সেফে রাখতে চায়। এমনিতেই পরিস্থিতি অত্যন্ত খারাপ। মেয়েরা একা নিরাপদে বের হতেই পারে না। একদল ওত পেতে থাকে কিভাবে মেয়েদের হেনস্থা করা যায়। মনে হয় এরই মাঝে একদল লোকের সুখ। মোড়ে চায়ের দোকানে বসে কেবল চায়ের অর্ডার দিয়েছে। পাশে বসে লোকটার সাথে কুশল বিনিময় করছে। এমন সময় 7 বছরের মতো একটি বাচ্চা ছেলে দৌড়ে আসলো রিয়াবের সামনে। ছেলেটা রিয়াবকে দেখে ওদিক ওদিক চোখ দিয়ে হাতে একটা খাম ধরিয়ে দিল। রিয়াব কিছু না বুঝে প্রশ্ন করবে তার আগেই ছেলেটি বলে উঠল, আমাকে আপনার মতোই একটা লোক এটা দিতে বলল। এজন্য আমি অনেকগুলো চকলেটও পেয়েছি। কত মজার চকলেটগুলো! আমি কোনোদিনই খাইনি এমন চকলেট। ছেলেটির অকপট জবাবে রিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তার বুঝতে বাকি নেই কারো কথায় আর চকলেটের লোভে ছেলেটি কাজটা করেছে। রিয়া বেঞ্চ থেকে উঠে ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসলো। ছেলেটির মুখ দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। পাওয়ারই কথা। হয়তো ভাবছে রিয়াব তাকে বকা দেবে, না হয় মারবে। রিয়াব বাজে ছেলেটির ভয় ভয় মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রিয়াবের মুচকি হাসি এক নিমিষে ছেলেটির ভয় দূর করে দিল। রিয়াব এবার ছেলেটির গালে আলতোভাবে হাত রেখে আচ্ছা বুঝলাম তোমাকে একটি লোক দিতে বলেছে আর তুমি চকলেটের লোভে নিয়ে এসেছো। কিন্তু বাবা তুমি কি জানো লোভ অত্যন্ত খারাপ। এই লোভের কারণেই অনেকের মৃত্যু হয়। রিয়াব থামলো। ছেলেটি পরবর্তী কথা শোনার জন্য উৎসুক নয়নে তাকিয়ে আছে। রিয়াব আর চুপ না থেকে বলল, ধরো তোমাকে একজন চকলেট দিবে বলে বা মজার মজার চকলেট দেখিয়ে উঠিয়ে নিয়ে গেল, তারপর তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিল, বাবা মার থেকে দূরে। আর কখনো চাইলেও বাবা মা বন্ধুদের দেখতে পারবে না। তখন কি হবে ভাবো তো? তোমার কষ্ট হবে না? তার থেকে বেশি তোমার বাবা মা বন্ধুরা কষ্ট পাবে। এটা কি তুমি চাও? এমন কথা ছেলেটি দৃঢ় চোখে তাকালো রিয়াবের প্রশ্নাত্মক চোখের দিকে। ধীর কণ্ঠে বলে উঠল, আমি আমার বাবা মাকে ছাড়া একদম থাকতে পারি না। আমি চাই না তারা কষ্ট পাক। একা থাকতে খুব ভয় করবে আমার। রিয়াব হাসলো। বাচ্চাটার সাথে কথা বলে খুব ভালো লাগছে তার। বাচ্চাটাও কেমন বুঝতে পারছে তার কথা। রিয়াব বাচ্চাটাকে কোলে উঠিয়ে বলল, তাহলে তোমাকে কি করতে হবে? যে কোনো অপরিচিত ব্যক্তি যদি তোমায় ডাকে তাহলে যাবে না। চকলেটের লোভ দেখালেও না। তখন সাহস নিয়ে বলবে আমার চকলেট চাই না। তোমার যদি বেশি চকলেট খেতে ইচ্ছা করে আমাকে বলবে, ওই যে দেখো বিল্ডিংটা, তারপরে বিল্ডিংটাই থাকি আমি, ওখানে চলে যাবে। তবুও অপরিচিতদের কথায় কিছু করবে না, মনে থাকবে? ছেলেটি যেন রিয়াবের সব কথা বুঝতে পেরেছে। ছেলেটি বিস্তর হেসে মাথা দুবার ঝাঁকিয়ে সায় জানালো। আর রিয়াবকে দারুণ পছন্দ হয়েছে তার। কি সুন্দর করে বোঝালো তাকে। বাচ্চাটির মুখে হাসি দেখে রিয়াবের মুখেও হাসি ফুটে উঠল। বাচ্চাটিকে নামিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অনেকটা বেলা হয়েছে, তাকেও ফিরতে হবে। সকালটা তার দারুণ কাটলো। হালকা লাগছে অনেকটা। বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে চিরকুটটা করে দেখতেই তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কে হতে পারে? রিয়া আবার ভাবতে পারছে না। দেখা যাক সময়ের সুযোগ কি বলে। তার আগে চিরকুটের মালিককে তার খুঁজতে হবে। আবার সে বা কোথায় হারিয়ে গেল খোঁজ করতে হবে। গায়ের শার্ট জড়িয়ে বের হয়ে গেল রিয়াব। উদ্দেশ্য ভার্সিটি ক্যাম্পাসে যাবে। অনেকদিন যাওয়া হয় না সেই বাগানটায়।
যেখানে বসে দুজনে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে। কত প্রেমময় বাণী আওড়িয়েছে দুজনে, ভালোবাসায় সিক্ত হয়েছে দুজন। আজ খুব মনে পড়ছে সময়গুলোর কথা। স্মৃতিগুলো কি ভোলার নাকি? বাগানের এক সাইডে একটি বকুল গাছ ছিল, তার নিচে বসে দুজনে গল্প করত। রিয়াব সেখানে গিয়ে নিজের শরীরটা এলিয়ে দিল। জায়গাটার মতো স্মৃতিগুলো প্রাণবন্ত লাগছে। রিয়াবের মনে হচ্ছে অনিন্দিত তার পাশে শুয়ে আছে, খুব করে উপলব্ধি করতে পারছে মেয়েটিকে। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, চোখের পানিও নির্লজ্জের মতো বের হয়ে আসে। কেটে গেছে একদিন, এর মধ্যে অফিস থেকে ফোন এসেছিল, আজকে দেখা করার কথা বলেছে। রিয়াব কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই সকাল থেকে মনটা ভালো। কষ্টের মাঝেও একটুখানি আশার আলো পেয়েছে। অফিসের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ানকে বিষণ্ণ মুখে বসে থেকে রিয়াব কিছুটা ভ্রু কুচকালো। পাত্তা না দিয়ে অফিসের ভিতর ঢুকে পড়লো। লিফট বেয়ে মেইন অফিসে ঢুকতেই একজন এসে এমডির রুমে নিয়ে গেল। সালাম জানিয়ে বসার অনুমতি নিয়ে বসে পড়লো। এমডি কিছুটা নুরুর পালন করে বলল, তুমি করেই বলছি, ছেলের সমান তুমি। তোমার গেটআপ দেখে আমি সত্যি অবাক হচ্ছি, তাই সরাসরি কথা বলতে ডেকে নিয়ে আসলাম। ইতিমধ্যে বুঝে গেছো যে তোমার জব কনফার্ম। এখানে মেন কথা হলো, এখানে তোমার কাজের দক্ষতা দেখব আমরা। যদি আশাপূরণ ফল পাই তাহলে তোমাকে বাইরের কান্ট্রিতে স্টাফ করব। ব্যবসার সুবিধা এতে বৃদ্ধি পাবে। রিয়াব যেন হাতে চাঁদ পেয়ে গেল। প্রেয়সীর স্মৃতি থেকে সে বহু দূরে থাকবে, এটাই তো সে চায়। পরক্ষণে বোনের কথা মনে করে বলল, আমার দ্বিমত এক জায়গায়, তা হলো আমার বোন। আমার বোনকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না স্যার। দুনিয়াতে আপন বলতে আমার ছোট বোনটাই। যদি আমার সাথে আমার বোনকেও নিয়ে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে আমি সিউরিটি দিতে পারবো আমার দ্বারা আপনার ব্যবসার অতি লাভ না হলেও লস হবে না। কাজের ক্ষেত্রে আমি আমার বাবার আদর্শকে ধারণ করি। রিয়াবের কথা বসের পছন্দ হয়েছে। সে একগাল হেসে বলল, তোমার পার্সোনালিটি দেখে আমি খুব খুশি, এরকম একজন চাচ্ছিলাম। অলরাইট, তুমি কাল থেকে কাজে জয়েন করো। তোমার কাজের উপর লক্ষ্য করা হবে। একটা ডিল কনফার্ম করতে হবে। একটা ডিল কনফার্ম করতে পারলেই তুমি এই সুযোগটা পাবে। তোমাকে কাজের সম্পর্ক বুঝিয়ে দেবে ম্যানেজার। রিয়াব মুচকি হেসে মাথা নাড়ালো। বসে থেকে বিদায় নিয়ে ম্যানেজারের পিছু পিছু হাঁটা ধরল। কিছুক্ষণে কাজ বুঝিয়ে দিয়ে একটা খাম ধরিয়ে দিল রিয়াবের হাতে। রিয়াব অবাক হয়ে কিছু বলবে তার আগে ম্যানেজার বলে উঠল, এখানে যাদের জব কনফার্ম হয় তাদের অ্যাডভান্স পেমেন্ট করা হয়। আশা করি আপনারা বেস্টটা দিয়ে চেষ্টা করবেন। ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে, তবু কর্মজীবীদের স্যার খুশি রাখার চেষ্টা করে। মানুষটা একদম মাটির। কথাগুলো শুনে রিয়াবের মনে বস আর ম্যানেজারের প্রতি আলাদা শ্রদ্ধা বোধ জাগল। কয়জন বস এমন ভাবতে পারে? কিছুটা দৃঢ়তার সাথে বলতো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। বিপদের সময় যে প্রতিষ্ঠান আমার পাশে দাঁড়িয়েছে, সেই প্রতিষ্ঠানের জন্য আমি সর্বদা হাজির। আসি, কাল দেখা হবে স্যার। ম্যানেজার মুচকি হেসে বিদায় জানাতো। এখন দেখার পালা এরপর কি হয়। রিয়াব খুশি মনে অফিস থেকে বের হলো। টাকাগুলো পেয়ে যে কত যে উপকার হলো বলার বাইরে। বোনকে ভর্তি করিয়ে দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু এখন প্ল্যান অন্যটা। যদি কাজ দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে তাহলে তো এখান থেকে চলে যাবে। যে দেশে যাবে সে দেশেই ভর্তি করিয়ে দেবে। তার আগে বোনকে একটা স্পোকেন ইংলিশ কোচিংয়ে ভর্তি করাতে হবে। বাইরের দেশে ইংরেজি না জানলে হবে নাকি? হ্যাঁ, অতটাও পারদর্শী নয় রিহা ইংরেজিতে। কিছু শপিংও করতে হবে। কতদিন ভালো মন্দ খায় না বোনটা। কিছু ভালো মন্দ বাজারও করতে হবে। বোনকে নিয়ে আজকে দামি রেস্টুরেন্টে খাবে। নিজে তো কাজের ছলে হলেও ঘুরছে। বোন তো সেই যে এসেছে আর বের হয়নি। এসব ভাবতে ভাবতে যখন গেট পেরোবে কারো কান্নার আওয়াজ শুনে হকচকিয়ে গেল রিয়া। মাথা ঘুরিয়ে আশেপাশে তাকাতে দেখতে পেল দারোয়ানের মুখ হাত চেপে গাচ্ছে সে। কিছুটা ইতস্তত নিয়ে এগিয়ে গিয়ে বলল, চাচা, কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? অসুস্থ আপনি? কান্নার মাঝে কারো আওয়াজ শুনে দারোয়ান তাড়াতাড়ি চোখ মুছে নিল। হাসার চেষ্টা করে কিছু বলবে তার আগে রিয়া, আমাকে বলুন কি হয়েছে, আমি কোনোভাবে সাহায্য করতে পারি কিনা দেখি। দারোয়ান লোকটি বিষণ্ণ মনে বলতে শুরু করলো, আমার মেয়েটা হসপিটালে ভর্তি, অনেক টাকা লাগবে বাবা। আমি এত টাকা কোথায় পাবো? সাধারণ একজন দারোয়ান আমি একজন অক্ষম বাবা, একজন অক্ষম স্বামী। না কখনো স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে পেরেছি, না মেয়ের প্রতি। রিয়াবের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একজন মেয়ের জন্য বাবার আহাজারি হৃদয়স্পর্শী। রিয়াব একবার নিজের পকেটে হাত দিয়ে দারোয়ান চাচার দিকে তাকালো। মস্তিষ্ক বলছে, তুই কেন তোর টাকা দিতে যাবি? এগুলো তোর অনেক দরকার। কত কিছু ভেবে রেখেছিলি, তার কষ্ট কেন তুই বুঝবি? সবাই স্বার্থের জন্য লড়ে।
তুই কি আর অন্যের কথা ভাববি? মন বলছে তুই যদি মানুষ হয়ে থাকিস অবশ্যই টাকাগুলো দিয়ে চাচাকে সাহায্য করবি, নিজের কথা ভাববি না। তুই ভালো পোস্ট পেয়েছিস, অনেক টাকা ইনকাম করতে পারবি, ভবিষ্যতে স্বপ্নগুলো পূরণ করতে পারবি। অথচ আজ টাকার অভাবে মেয়েটা মারা গেলে চাচার সন্তান আর হয়ে মৃত্যু পর্যন্ত ধুকে ধুকে কষ্ট পাবে। রিয়াব চোখটা বন্ধ করে নিল। বিবেক নাড়া দিচ্ছে খুব করে। পকেট থেকে খামটা বের করে চাচার দিকে এগিয়ে দিল। চাচা তখন কান্না ফুলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রিয়াবের দিকে। রিয়াব আশ্বস্ত কণ্ঠে বলে উঠল, এখানে কত আছে জানি না চাচা, আপনারও বা কত হেল্প হবে তাও বুঝতে পারছি না, কিন্তু কিছুটা হলেও হেল্প হবে। আপনি এটা রাখুন, ধরে নিন। আপনার ছেলে তার বোনের চিকিৎসার জন্য টাকা দিয়েছে, না বলবেন না। আপনি হাসপাতালে চলে যান। রিয়াবের কথায় চমকে উঠল দারোয়ান চাচা। এমন মানুষও হয়? খুশিতে তার চোখ চিকচিক করে উঠল। ঝাপটে ধরল রিয়াবকে, আবার হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এখন তো যেতে পারবো না বাবা, ডিউটির সময় কোথাও যাওয়া নিষেধ, গেলে সেই রাতে যেতে হবে। দারোয়ান চাচার কথায় রিয়াব ব্যতিব্যস্ত হয়ে পড়ল। এ কি কথা চাচা? আপনার আগে মেয়ের কাছে যাওয়া প্রয়োজন। কোম্পানি বুঝবে বললে না হয় ওসব বাদ দিন, আপনি যান। না আসা পর্যন্ত আমি এই দিকটা দেখব। উপর আসেনি দারোয়ান চাচা ছুটল হসপিটালের দিকে। রিয়াব চারপাশটা ভালোভাবে দেখে দারোয়ান চাচার টুলটায় বসে পড়ল। স্বস্তি লাগছে মনে। অজান্তেই মুখে মুচকি হাসি ফুটে উঠল তার। দুপুর করে বিকেল হয়ে গেছে, চাচার আসার নামই নেই। তবুও রিয়াবের মুখে বিরক্তি ফুটে ওঠেনি। তার পরবর্তী ফুটে উঠেছে চাচা আর চাচার মেয়ের জন্য চিন্তা। এই পর্যন্ত কয়েকজন আসা যাওয়া করেছে, কেমন করে তাকিয়েছিল সবাই। সেদিকে রিয়াব দৃষ্টিপাত করেনি। মানুষ বসে থাকে এসবের জন্য। মাথা নিচু করে বসেছিল রিয়াব। হঠাৎ গাড়ির হর্ন শুনতে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে গেট খুলে দিয়ে সালাম দিল। গাড়িটা পার্কিং সাইডে গিয়ে থামালো। রিয়াব এক নজর গাড়িটার দিকে তাকিয়ে নিজের জায়গায় বসে পড়ল। গাড়ি থেকে নেমে এলো একজন মেয়ে। চোখে মুখে রাগ প্রকাশ পাচ্ছে। কিছুক্ষণ রাগী চোখে রিয়াবের দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে হরণ করে ভেতরে চলে গেল। মনে হচ্ছে এই মুহূর্তে রাগের চরম পর্যায়ে চলে গেছে। রিয়াব বসে রইল। বোনকেও ফোন দিয়ে বলে রেখেছে, তাই ওইদিকে চিন্তা হচ্ছে না। সন্ধ্যা গড়িয়ে অফিস ছুটির সময় হয়ে এলো। দারোয়ান চাচা আসলো না। রিয়াব এবার একটু ধাক্কা খেলো। মস্তিষ্ক বলছে চাচা কি তাহলে ধোকা দিল তাকে? এই অফিসের সব তো জানার কথা। সে নিশ্চয়ই জানতো আজ অ্যাডভান্স পাবে, তাই ফন্দি করে টাকা হাতিয়ে নিয়ে ভেগে গেছে। মাথা ঝাড়ি দিয়ে উঠে দাঁড়ালো রিয়াব। আর কেউ নয় অফিসার, এখন তালা দিয়ে নিজেরও বাসায় যেতে হবে। বোন একা আছে। সে ঠুকলো, তবে মানুষ তো চিনল। কিন্তু মন বলছে না, কেউ মেয়ের অসুস্থতার কথা বলে এমন করবে? প্রত্যেক বাবা মায়ের কাছে সন্তান অন্যতম। আসবে চাচা, হয়তো খুব বেশি কাজ ওখানে। মনের কথাকে সাইজা নিয়ে মুখে হাসি টেনে নিল। বাঁচতে হলে হাসিটা জরুরি। গেট তালা দিয়ে হাঁটতে লাগলো। সামনের স্টপে বাসে উঠবে। হঠাৎই রিয়াবের নিজের বোকামোর কথা মনে পড়লো। কেন যে হসপিটালের ঠিকানা জেনে রাখলাম না। তাড়াহুড়োর ফলে কন্ট্যাক্ট নাম্বার নিতেও ভুলে গেছে। কেমন আছে বোনটা কে জানে। সব ভাবনা বাদ দিয়ে এগোতে লাগলো সে। আর একটু সামনে যেতে রিয়াবের চোখ চকচক করে উঠলো। হাঁটার গতি বাড়িয়ে দিল। দারোয়ান চাচা এসছে, হাতে লাইট নিয়ে খুব দ্রুত হাঁটছে। রিয়াব চাচার হাত ধরে বলল, আপনার মেয়ে কেমন আছে চাচা? সব ঠিকঠাক তো? চাচার চোখ পানিতে চিকচিক করে উঠলো। কিসের পানি বুঝতে পারলো না রিয়াব। মেয়ে হারানোর ব্যথা এমন তো না। চাচা রিয়াবকে জাপটে ধরে বলল, সব ঠিকঠাক রে বাবা, সব ঠিকঠাক। তুই যা, কালকে পরের দিন তোর অফিস। বড় স্যার আমাকে জানিয়েছে, আর বড় স্যার এই খামটাও দিতে বলেছে। সব কথা সেদিন হবে। রিয়াবের হাতে খামটা দিয়ে চাচা দ্রুত প্রস্থান করলো। এক প্রকার পালিয়ে গেল। রিয়াব হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে বাড়ি ফিরলো। খাবার খেতে বসে রিয়াবের খামটার কথা মনে পড়লো। খেয়ে তাড়াতাড়ি খামটা নিয়ে বসলো। এখানে কি আছে রিয়াব বুঝতে পারছে। শুধু যে টাকা আছে তা না, অন্য কিছু আছে। ভাইকে এমন ভাবতে দেখে রিহা নিজেই খামটা খুলে দেখলো এক বান্ডেল টাকা, যেখানে শুধু 1,000 টাকার নোট আর একটা চিরকুট সাথে এক গোছা চাবি। অবাক হয়ে চিরকুটটা হাতে নিল রিয়াব। স্বপ্নগুলো পূরণ করো। চাবিটা হলো একটি বাংলোর, তোমার জন্য গিফট। কালকে বাংলোতে সেটেল হয়ে যাবে। সব জয়েনিং এর দিন জানতে পারবে। শুধু মনে রেখো, সততা অ্যান্ড পরপরিকতা সকল কিছুর ঊর্ধ্বে। রিহা হা হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ফ্ল্যাট নিশ্চয়ই বড় হবে। দামি দামি সোফা থাকবে, খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিল থাকবে, টিভি থাকবে, ফ্রিজ থাকবে। রিয়া চোখ খুশিতে চকচক করছে। কে ভালোভাবে বাঁচতে না চায়? হ্যাঁ, সে পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারে, কিন্তু তবুও তো শখ আহ্লাদ থাকে। রিয়া বোনের চকচক করা চোখ দুটো দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। অনেকদিন পর বোনের চোখে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দেখছে। বাজে পরিস্থিতির চাপে পড়ে তো বোনটা সে কবে থেকে আবদার করেই বাদ দিয়ে দিয়েছে। আজকে রাতটা রিয়াব শান্তিতে ঘুমাবে। বোনের হাসি মুখটা আজ অনেক মনকে ভীষণ শান্তি দিয়েছে।
শান্তি নেই তাহিবের মনে। চিন্তা হতাশা তাকে ঘিরে ধরেছে। কাজের সূত্রে অনিন্দিতাকে নিয়ে ঢাকায় নিজেদের ফ্ল্যাটে চলে এসেছে। সেদিন থেকে জীবনের রং যেন ফুরিয়ে গেছে। সারাদিন কাজের পর মন খুলে যে একটু কথা বলবে তাও বলতে পারে না। বর্ষা ভালোবাসার জায়গায় বউটা তার বড্ড উদাসীন। এর জন্য তো সেই দায়ী। উহুম, সত্যি কি সে দায়ী, নাকি তাকে জোর করে দায়ী করানো হচ্ছে? সে কি এই কষ্ট থেকে মুক্তি পাবে, নাকি এই কষ্ট থেকে সারা জীবন তাড়া করে বেড়াবে? এসব ভাবতে ভাবতে ফোনে মেসেজের শব্দ এলো। এত রাতে কে মেসেজ দেবে ভেবে এই ফোন ওপেন করতেই চোখে পড়লো। লুকিয়ে লাভ নেই, কষ্ট সবাইকেই পেতে হবে, প্রত্যক্ষ হোক পরোক্ষ। তবেও পাবে কষ্ট, পরোক্ষভাবে দুঃখে দুঃখে শেষ হবে হতো। প্রত্যক্ষ না হলেও তোমার শাস্তি তুমি নিজেই নিজেকে দিচ্ছ। তাইবের মুখে যেন হাসি ফুটে উঠল, সেই সাথে বিদ্রুপ নিজের প্রতি। সে তো কষ্ট পাচ্ছেই। ভালোবাসার মানুষটাকে সারাক্ষণ প্রতি মুহূর্তে অন্যের কল্পনায় বিভোর থাকতে দেখে ভালো থাকা যায়? ব্যালকনিতে চাইলো তাহি। সোফাটায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে অনিন্দিতা। হয়তো প্রিয়জনকে কল্পনায় আছে। দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দিল। সামনে যে অনেক কিছু দেখার বাকি। অনিন্দিতা ভাবছে রিয়াবের সাথে কাটানো মুহূর্তের কথা। সে তো একসময় রিয়াবকে কত বলতো। জানো রিয়াব, তোমাকে নিয়ে আমি সুখের একটা রাজ্য করেছি, যে রাজ্যে তুমি রাজা আর একমাত্র রানী আমি। না আছে প্রজা আর না আছে দাসী। তোমার সকল সেবা একমাত্র আমিই করব, ভালোবাসবো ভীষণ করে। রাজাদের অনেকগুলো রানী থাকে বলে ভেবো না তোমারও থাকবে। আমি ছাড়া তোমার আর গতি নেই, তাই অন্য মেয়েটিকে ভুলেও যেন না তাকাও। ভালোবাসার প্রতিফল হয়ে আসবে ফুটফুটে সন্তান। আমার কিন্তু অনেকগুলো বাচ্চা চাই, তুমি জানো। আমার বাচ্চা এত এত পছন্দ, দেখলেই শুধু চুমু দিতে ইচ্ছে করে। কি ভালোবাসবে তো, পাশে থাকবে। অনেকগুলো বাচ্চার জন্য তো অনেক অনেক ভালোবাসতে হবে। পারবে সহ্য? অনিন্দিতা লজ্জায় মুখ লুকাতো। ছেলেটার মুখে কিছু আটকায় না। রিয়াব লাজুকলতা অনিন্দিতাকে দেখে শব্দ করে হেসে দিত। অনিন্দিতা রিয়াবকে মারার জন্য ছুটে যেত। কত মধুর সম্পর্ক ছিল। এসব ভেবে হালকা শব্দ করে হেসে ওঠে অনিন্দিতা। তাহিব চমকে থাকায় সেদিকে। মেয়েটি হাসি মুখ অন্তত দেখতে পেল। হয়তো তা অন্যের কল্পনায় বিভোর থেকে তাতে কি এসে যায়। সে তো ওই মেয়েটিকে হৃদয়। ভাগ্য, ভাগ্য এমন এক স্তর যে স্তরে খারাপ ভালো দুটোই বিরাজ করে। হঠাৎ করে রোদ জলজল করা আকাশে ঘন মেঘের হাতছানিটা একটা মানুষের ভাগ্যের মতো। কখনো রোদের মতো জলজল করে, আবার কখনো ঘন কালো মেঘের মতোই জীবনে নেমে আসে। আর মানুষ নিজেদের জীবন বয়ে নেয় ভাগ্যের পথে। নিয়তি বড্ড আজব জিনিস, কাউকে হাসায় কাউকে কাঁদায়। একসময় রিয়াবের ভাগ্য খারাপ ছিল, আজ এই ভাগ্যই তাকে এতদূর নিয়ে আসলো, যা কল্পনাই করেনি কখনো। বর্তমানে রিয়াব দাঁড়িয়ে আছে বাংলোর সামনে। আধুনিকতায় ভরপুর বাংলোটা তো বাইরে থেকেই দেখা যাচ্ছে। বাংলোর সামনে বাগান, সরু রাস্তা। কেয়ারটেকার দৌড়ে এসে গেট খুলে দিল। মালামাল সব সে উপরে নেওয়ার ব্যবস্থা করবে বলেই কাজে লেগে পড়লো। দারোয়ানের অমায়িক ব্যবহারে রিয়াব মুচকি এসে এগিয়ে গেল। তালা খুলে ভেতরে প্রবেশ করতেই রিহার মুখ হা হয়ে। কাল যা যা থাকার কথা বলেছিল সব আছে এখানে। সব যে নতুন দেখেই বুঝতে পারছে। 3টা রুম, একটা রান্নাঘর, মধ্যে ড্রয়িং রুম। বেশ ভালো লাগলো রিয়াবের। রান্নাঘরটাও বেশ বড়। রিহার মনের মধ্যে অপার্থিব কিছু অনুভূতি হচ্ছে। হয়তো অধরা কিছু ধরায় পরিণত হয়েছে বলে। নিজেদের রুম বেছে নিয়ে দুই ভাই বোন ফ্রেশ হতে গেল। আবার বেরোতে হবে, অনেক কিছু কেনার আছে। রিহা আজ খুব খুশি। রিয়াব ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ালো। অনিন্দিতাকে খুব মনে পড়ছে। মেয়েটা এসব শুনলে কতই না খুশি হতো, অথচ সে মেয়েটাকে একটু সুখ দিতে পারলো না। যেখানে সেখানে শুধু দায়িত্বের বেড়াজালে পড়ে থাকবে, সেখানেই পাঠিয়ে দিল। হঠাৎই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আর পারছে না সে। আর কত সহ্য করবে? কষ্ট কি তার পিছু ছাড়বে না? এমনটা তো হওয়ার কথা ছিল না। মেয়েটাকে নিয়ে এসে তো হাজারটা স্বপ্ন পড়েছিল। দুজনে এক ছাদের নিচে বসবাস করবে, যেখানে কোনো দূরত্ব থাকবে না, একসাথে লেপ্টে থাকবে, ভালোবাসায় ভরপুর থাকবে জীবনটা, কখনো কষ্ট পেতে দেবে না। কিন্তু কি করলো সে? শেষ পর্যন্ত এক সাগর কষ্টের মাঝে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিল। এক সময় রিয়াব ধপ করে নিচে বসে পড়ল। মাথার চুল খামচে ধরে হাও মাও করে কেঁদে দিল। আজ সম্ভব নয় ধরে রাখা। সে ছেলে বলে কি কাঁদতে পারবে না? হ্যাঁ, হৃদয়ের হাহাকার কি হৃদয়কে গ্রাস করবে? হ্যাঁ। পাশাপাশি রুম থেকে ভাইয়ের আত্মচিৎকার কানে পৌঁছাতে রিহার অন্তরাত্মা কেঁপে উঠল। হঠাৎ কি হলো আবার? এক দৌড়ে ঘর থেকে বের হলো। ভাইয়ের এমন অবস্থা দেখে রিহার শরীর একদম অসাড় হয়ে গেছে। এর আগে ভাইকে এমন কোনোদিনও দেখেনি। এক চুলে ভাইয়ের সামনে বসে কাঁপা কাঁপা হাত মাথায় রাখলো। রিয়াব চোখ তুলে বোনকে দেখে মনে হলো আরো আবেগী হয়ে উঠল। একটু ভরসার হাত পেল, যেখানে সে নিমেষেই নিজের দুঃখটা ভাসিয়ে দিতে পারবে। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বুকে কি অসহনীয় ব্যথা হচ্ছে। এক সময় কান্না থামিয়ে উঠে দাঁড়ালো রিয়াব। বোনের চোখের পানি মুছে দিয়ে মুচকি হাসলো। আহ,
নিজের মধ্যে কেমন হালকা লাগছে, মনে হচ্ছে কতদিন পর ভেতরটায় আধার কেটে আলো নেমে এসছে। আচ্ছা, এটা কি ক্ষণিকের? জীবনে মোড় ঘুরতে তো সময় লাগে না, কখন কোন ঝড় আসে বলা তো যায় না। তাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, হাত ফসকে একবার বের হয়ে গেলে ধরা মুশকিল। রিয়া বোনের পাশে পাশে হাঁটছে আর রিহা শপিং করছে, নিজের পছন্দ মতো সব কিনতে বলছে রিয়া। এত বড় শপিং মলে এসে রিহার হাসি যেন উপচে পড়ছে। নিজের পাশাপাশি ভাইয়ের জন্য অনেক কিছু কিনলো, এরপর গেল একটা রেস্টুরেন্টে, মন মতো খাবার খেয়ে এখন রান্নার সর্বপ্রকার সরঞ্জাম কিনতে এলো। সব কিছু প্যাক করে নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করলো। আজ এ পর্যন্তই, এরপর বোনকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে। আগেই বলে রেখেছে রিহা সে ঢাকার সব জায়গা দেখবে। বোনের খুশির জন্য রিয়া সব করতে পারে। বাড়ি ফিরে ক্লান্ত থাকায় কথা বাড়ায় না দুজন, ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। ক্লান্ত থাকায় দু চোখ জুড়ে ঘুম নেমে আসে তাড়াতাড়ি। 2 ঘন্টা পর রিহার ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে রান্নাঘর গোছানোর কাজে লেগে পড়ে। রাতের রান্নাটা করতে হবে আবার। রিয়া আরও আধা ঘন্টা পর ঘুম থেকে উঠে অফিসের সব ডিটেলস চেক করছিল। একটা ল্যাপটপ ছিল ওয়ার্ড্রোপে। এত এত সুযোগ সুবিধা পেয়ে রিয়াবের মনে কোম্পানিটার প্রতি অগাধ দায়িত্ববোধের প্রভাব পড়েছে। মনে মনে পণও করে নিয়েছে, যে করে হোক কোম্পানিটিকে আবার আগের অবস্থানে নিয়ে যাবে। রিয়াবের মুখে মুচকে হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল অনিন্দিতার সাথে সেই দ্বিতীয় দিনের কথা। ভার্সিটি এসে না দাঁড়াতেই অনিন্দিতা ছুটে এলো রিয়াবের কাছে, এক হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। মনে হচ্ছে কত চেনা তারা দুজন। রিয়াবের মনেও ভালো লাগে কাজ করছিল, ভালোবাসার মানুষের সাথে সময়টুকু উপভোগ করার জন্য নিজেও সায়জানা ছিল অনিন্দিতার আবল তাবল কথায়। এমন সময় অনিন্দিতা রিয়া প্রপোজড মি ফার্স্ট। রিয়াব চমকে থাকায় অনিন্দিতার মুখের দিকে, ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে, কি স্নিগ্ধ মুখশ্রী। চারপাশ তাকিয়ে দেখে তারা দুজন বর্তমানে মাঠের মাঝখানটায় দাঁড়িয়ে আছে। এখন প্রপোজ করলে সবার চোখে পড়বে। রিয়াবের বুঝতে বাকি রইল না অনিন্দিতার মনোভাব। সে যে এই মেয়েটির একান্তই নিজের মানুষ, সেটাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে বর্তমানে। মুচকি এসে মাটিতে এক হাঁটু গেড়ে বসে পড়ল, হাতটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ অনিন্দিতার চোখের দিকে তাকিয়ে রইল। এই চোখে নিজের প্রতি অপরিসীম ভালোবাসা দেখতে পাচ্ছে, অগাধ বিশ্বাস, ভরসা, সুখে থাকার প্রয়াস। মুচকি এসে বলতে শুরু করলো, কিভাবে প্রপোজ করতে হয় জানি না, ভালোবাসা কি তার মূল সংজ্ঞা আমার জানা নেই। গোলাপ ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করার সামর্থ্য আমার নেই। দিবস উপলক্ষে দামি গিফট দেওয়ার সামর্থ্য আমার নেই। কিন্তু বিশ্বাস করো, একবার হাতটা ধরে দেখো, কোনো দিন ছাড়বো না। মৃত্যু পর্যন্ত এই হাত ধরা, তোমার কোনো ক্ষতি হবে না, সব সময় আগলে রাখবো। পার্কে ঘোরাতে পারবো না, কিন্তু নিস্তব্ধ প্রকৃতিতে তোমাকে নিয়ে ডুব দিব। নতুনভাবে ভালোবাসার রূপ দেখাবো তোমায়। তোমার ওই হাসি আর চোখের প্রেমে তো সেই কবেই পড়ে গেছি। একটু ভালোবাসবে আমার বোনের মা হবে। ছোট্ট বোনটাকে আগলে রাখবে দুহাতে, আমি তোমাকে আগলে রাখবো। নিঃসঙ্গ রাতে সঙ্গী হবে, একসাথে ঝিঝি পোকার ডাক শুনবো, মেতে থাকবো তোমাতে, হাত বাড়িয়ে দিবে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। রিয়াবের চোখে মুখে ফুটে উঠেছে আকুলতা, ভালোবাসার আকুলতা। অনিন্দিতার মনে হচ্ছে আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ সে। হাত বাড়িয়ে দিল অনিন্দিতা। চারপাশ থেকে করতালের শব্দে রিয়াব লাজুক হেসে উঠে দাঁড়ালো। অনিন্দিতা লজ্জায় তাকাতেই পাচ্ছে না কারো দিকে। প্রথম তো এমন হচ্ছিল না, রিয়াব যে তার, কেউ যেন এদিকে নজর না দেয়, তাই তো এই পন্থা। কিন্তু এখন কেন একরাশ লজ্জা এসে ঘিরে ধরছে তাকে। গোলুমুলো গাল দুটো লাল হয়ে আসছে। কোনো দিকে না থেকেই রিয়াবের হাত ধরে ছুট লাগালো সে। একসময় বাগানের সাইডে এসে খিলখিলিয়ে হাসতে লাগলো। রিয়াব মুগ্ধ হয়ে প্রেয়সীর মায়াময়ী হাসি দেখছে। কতদিন পর সেই হাসির খিলখিল শব্দ, মনের মধ্যে আলাদা শিহরণ। রিয়াবকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অনিন্দিতা ধাক্কা দিতে রিয়াব ঘাসের উপর শুয়ে পড়ল, নিজেও অনিন্দিতার হাসিতে চোখ দিল। বাইরের ঘর থেকে জোরে জোরে হাসির শব্দ শুনে রিহা চমকে উঠল। এইভাবে তার ভাই হাসছে। দৌড়ে এসে দরজা দাঁড়াতে দেখতে পেল অনিন্দিতার ছবি বের করে উদাসীন হয়ে হেসেই যাচ্ছে। রিহার আর বুঝতে বাকি রইল না তার ভাই অতীতের কোনো ঘটনায় বিভোর হয়ে আসছে। হয়তো হয়তো অনিন্দিতার সাথে কিছু সুখময় স্মৃতির কথা স্মরণ করেছে। রিহা একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলো। ভাইকে আর বিভ্রান্তিতে ফেলতে চায় না সে। একসময় হাসতে হাসতে নিজের অবস্থা সম্পর্কে খেয়াল আসতে রিহাবের মুখ মলিন হয়ে এলো। এই স্মৃতিগুলো তাকে সে সারা জীবন তাড়া করে বেড়াবে। বলতে পারবে না সে, এটা স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। আগে যুগল থেকে এক ফোঁটা পানি গড়িয়ে ঠিক ফোনটার মধ্যখানে পড়লো। ইস, চোখের পানি কোনো বাধাই মানে না, লজ্জাহীনভাবে উপচে পড়ে। ছেলেদের কাঁদতে আসছে নাকি? হ্যাঁ, দু একবার মনে মনে কথাটি আউড়িয়ে উঠে দাঁড়ালো রিয়া। আর কাঁদবে না সে, কিছুতেই কাঁদবে না। এবার সে কাঁদাবে, একজনকে খুব করে কাঁদাবে। কথাটি বলে রিয়াব কিটকিটিয়ে হেসে দিল। কি চলছে রিয়াবের মনে? কাকে সে কাঁদাবে?
অফিস টাইমের একটু আগেই চলে এসছে রিয়াব। রিয়াবকে দেখেই দারোয়ান চাচার মুখে হাসি ফুটে উঠল। কিছু উপদেশ বানিয়ে দিল যা রিয়াব সাদরে গ্রহণ করে নিল। অফিসে ঢুকতে ডাক পড়লো এমডির ক্যাবিনে যাওয়ার। রিয়াব মুচকি হেসে এগিয়ে গেল। মনে অনেক কিছুই চলছে, যা বোঝার সাধ্য কারোরই নেই। এমডির ক্যাবিন অনুমতি যাওয়ার আগেই গম্ভীর মুখের কামেন্ট শব্দটা শুনে অবাক হলো রিয়াব। পরক্ষণে মুখে হাসি ফুটিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতে মনে হলো একজন ঝাঁপিয়ে পড়লো রিয়াবের বুকে। চমকে উঠে আকস্মিক দোবা পিছিয়ে গেল সে। একটা মানুষ তাকে জড়িয়ে ধরে আছে। মানুষ একটি মেয়ে। রিয়াব তো বেশ বুঝতে পারছে। ধপ করে মেয়েটিকে ছাড়িয়ে নিল নিজে থেকে। অবাকতা কাটিয়ে রাগ ফুটে উঠেছে রিয়াবের মুখে। অনিন্দিতাও তার বোন ব্যতীত তার জীবনে আর কোনো মেয়ে নেই, নিষিদ্ধ। মানুষটির মুখ দেখে রিয়াবের মুখমণ্ডল থেকে রাগান্বিত আভা কেটে হাসি ফুটে উঠল। মেয়েটি এবার ফিক করে হেসে দিল। রিয়াবকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে পড়ল। রিয়াব প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। মেয়েটি হাসি থামিয়ে বলল, সেদিন তোকে দারোয়ান চাচার জায়গায় বসে থাকতে দেখে অবাক হয়েছিলাম আমি। তুই হয়তো পেছন সাইড দেখে চিনতে পারিসনি। আমি সেদিন রাগে মাথা গরম ছিল, তাই কথা বলিনি। পরে পাপার কাছে জানতে পারি তোর জব কনফার্ম হয়েছে আমার কোম্পানিতে। আমিও ট্রান্সফার হয়ে চলে এলাম এমডি পদে।